কেমন আছো ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর সৌরশক্তি ৬৬ নম্বর পাতা থেকে আরম্ভ করব। কেমন? এর আগের সমস্ত অধ্যায়গুলো আমরা করেছি এবং যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি ওপরেতে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে কিন্তু আগের ভিডিওগুলো কিন্তু দেখে নিও। তাহলে কি হবে, তোমরা সিরিয়ালি পড়লে পরে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। কেমন? তাহলে আজকে শুরু করি। চলো, কিন্তু শুরু করার আগে তোমাদের একবার মনে করিয়ে দিই যে যদি তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে পরে তোমার বন্ধু বান্ধব চেনাশোনার মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করো এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে অনুরোধ জানিও। কেমন? তাহলে এসো আজকে আমরা শুরু করি। আজকে আমরা সৌরশক্তি নিয়ে আমরা পড়াশোনা করব। কেমন? তো আমরা প্রচলিত শক্তির উৎস হিসেবে যে জীবাশ্ম জ্বালানি এত ব্যাপকভাবে ব্যবহার করছি তা আসলে উৎপন্ন হয়েছে কি থেকে? তোমরা তো জানো যে সবুজ উদ্ভিদ নিজেদের খাদ্য তৈরি করে। এই কাজে তারা কোন প্রাকৃতিক শক্তি কাজে লাগায়? সৌরশক্তি। তোমরা তো জানো যে উদ্ভিদ যে খাবার তৈরি করে, সে যে পদ্ধতিতে করে তার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। তো সেখানেই দেখো ওই আলোক থেকেই হচ্ছে শালক। তো আলো থেকে আসে না সূর্যদেবের কাছ থেকে। তো সেই যে সূর্যর যে শক্তি, আলোর যে শক্তি, সেই শক্তি দিয়েই কিন্তু তারা খাদ্য তৈরি করে। তো সেই শক্তিটার নাম হচ্ছে কি না সৌরশক্তি। প্রাণীরাও বেশিরভাগই খাদ্যের জন্যে উদ্ভিদের ওপর নির্ভরশীল। অর্থাৎ প্রাণীরাও পরোক্ষভাবে কোন প্রাকৃতিক শক্তির ওপর নির্ভরশীল? না সৌরশক্তি। এই যে আমরা শাক সবজি ফল মূল খাই, তো সেই শাক সবজি কী করে তৈরি হচ্ছে? সৌরশক্তির সাহায্যে, তাই না? যখন গাছ খাদ্য তৈরি করছে তবেই না সে জীবিত থাকছে, তাই সে ফলমূল তৈরি করছে, তাই না? আর সেইগুলো আমরা খাচ্ছি, কাজে আমরাও কিন্তু পরোক্ষভাবে সৌরশক্তির উপর নির্ভরশীল। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে? যে উদ্ভিদ ও প্রাণীর দেহে কোন শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকছে? না সৌরশক্তি। এই যে আমাদের যে গায়ে যে শক্তি, সেটা ধরো মাসেল পাওয়ার, বা আমাদের যে মানসিক শক্তি, এই সমস্ত শক্তি আমরা পাচ্ছি কোত্থেকে? যে আমরা বেঁচে আছি বলি, তাই না? আর আমরা বেঁচে আছি কি কারণে? যে আমরা শাক সবজি ফলমূল খাই বলে। আর শাকসবজি ফলমূল কী করে তৈরি হচ্ছে? না সৌরশক্তির মাধ্যমে তৈরি হচ্ছে। কাজেই সৌরশক্তি থেকে প্রাপ্ত বিভিন্ন শক্তি আমাদের দেহে আবদ্ধ হয়ে আছে। কেমন? উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর তাদের দেহাবশেষ কোটি কোটি বছর মাটির তলায় তাপে ও চাপে থাকতে থাকতে পরিবর্তিত হয়ে কয়লা বা পেট্রোলিয়াম তৈরি করে। এটা আমরা আগের অধ্যায়তে পড়েছি। তাহলে কয়লা ও বা জ্বালানি তেলে কোন শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ আছে? সেই সৌরশক্তি। এই যে বলছে যে প্রাণীর মৃত্যু বা উদ্ভিদের মৃত্যুর পর তারা তো ছিল, তারা কিভাবে ছিল? সৌরশক্তির প্রভাবে তারা বেঁচে ছিল। এবার তাদের যখন মৃত্যু হয়ে যায় তখন তাদের দেহাবশেষ কোটি কোটি বছর মাটির তলায় থেকে তখন পরিবর্তিত হয়ে তারা কয়লা বা পেট্রোলিয়াম আছে। সেটা কিন্তু আসলে দেখো এই সৌরশক্তিটাই পরিবর্তিত হয়ে কয়লা বা পেট্রোলিয়াম শক্তিতে পরিণত হয়েছে। তাহলে আমরা পরোক্ষভাবে এই সৌরশক্তির ওপর এভাবে নির্ভর না করে কি সরাসরি সৌরশক্তির উপর নির্ভর করতে পারি না? এই যে সৌরশক্তির উপর তো আমরা ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, তাই না? কিন্তু সেটা আমরা সরাসরি নয়, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নয়। তো প্রত্যক্ষভাবে করতে গেলে কি করতে হবে? না সৌরশক্তিটাকে আমাদের সোজাসুজি কাজে লাগাতে হবে। এই চিন্তা থেকেই ব্যবহার শুরু হয়েছে সৌরকোষের। সৌরকোষ মানে হচ্ছে সোলার সেলস। আমি তোমাদের দেখাবো। দিনের বেলায় যে সূর্যের আলো পৃথিবীতে অবিরাম এসে পৌঁছয় তাকে কাজে লাগিয়েই এই সৌরকোষে বিদ্যুৎ তৈরি হয়। সূর্যের আলো যখন এই সৌরকোষে পড়ে তখন সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা যায়। তারপর সৌর প্যানেলের সঙ্গে যুক্ত ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চয় করা হয়। যে বিদ্যুৎটা তৈরি হলো সেটা কি করা হয়? না ব্যাটারিতে গিয়ে সঞ্চয় করা হয়। রাতের বেলা বা কম সূর্যের আলোতেও তা ব্যবহার করা যায়। তারপর যখন রাত্রির হয় তখন আমরা সেই সৌরশক্তিটা ব্যবহার করি। আচ্ছা, নিচের ছবিগুলো লক্ষ্য করো, দেখো কত রকমের সৌরশক্তির ব্যবহার করা হয়। এটা তো আমরা দেখেছি গ্রামের গঞ্জেতেও আজকাল স্ট্রিট ল্যাম্পের
হ্যাঁ, ওপরেতে দুটো দেখবে এরকম সোলার প্যানেল লাগানো থাকে। এর আগের দিন আমি তোমাদের দেখিয়েছি সোলার প্যানেলের ছবি। এইগুলো হচ্ছে এক একটা সেল আছে, নিয়ে সবগুলো সেল মিলে একটা প্যানেল তৈরি হচ্ছে। এই যে পাইপটা আছে স্ট্রিট ল্যাম্পের, তার নিচের দিকে দেখবে একটা বাক্স থাকে। হ্যাঁ, সেই বাক্সর মধ্যে কিন্তু ব্যাটারি থাকে, আর একটা ইনভার্টার থাকে। তো ইনভার্টারের কাজটা কি করে না, এই যে সৌরশক্তি থেকে, সূর্যর আলো থেকে, হ্যাঁ, এই সোলার সেলসের মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি হয় সেটা ওই ইনভার্টারের মাধ্যমে কনভার্ট করে ওটাকে ব্যাটারিতে, সেই পাওয়ারটাকে, বিদ্যুৎটাকে জমা করা হয়, মানে ব্যাটারিটা চার্জ করা হয়। এবার যখন অন্ধকার হয়ে যায়, সন্ধে হয়ে যায়, তখন ওই এখানে একটা সেন্সর লাগানো থাকে লাইটের, সেটা তখন অ্যাক্টিভেট হয়ে যায়, তখন ব্যাটারি থেকে তখন এই লাইটটাকে পাওয়ার দিয়ে জ্বালানো হয়। সোলার ক্যাপ, এইখানে ক্যাপের মধ্যেই একটা দেখো সোলার প্যানেল লাগানো আছে। তাই সেখান থেকে হয়তো ব্যাটারি দিয়ে চার্জ করে সন্ধ্যাবেলাতে, রাত্রিবেলাতে আলো জ্বালানো হয়, বা অন্যান্য বিভিন্ন কাজ করা যেতে পারে। সোলার কুকার, হ্যাঁ, এখানে কিন্তু কোনো সোলার কোষ নেই বা সোলার সেলস নেই। এটা কিন্তু আলোকে রিফ্লেক্ট করিয়ে এই খাবার তৈরি করা হচ্ছে। আমাদের বাড়িতেও আছে সোলার কুকার, এবং আমরাও গরমকালেতে বা শীতকালেতে যখন রোদ্দুরের তেজটা থাকে, মানে বসন্তকাল শুরু হবার সময়টা থেকে আর গ্রীষ্মের শেষ পর্যন্ত, আমরা সোলার কুকারেতে অনেকগুলো জিনিস রান্না করি বাড়ির, তাতে কি আমাদের গ্যাস বেঁচে যায় অনেক। আবার এই বর্ষাকালের শেষ থেকে শীতকালের শুরু পর্যন্ত, সেই সময়টাতেও আমরা সোলার কুকার ব্যবহার করি। তাতে কি হয়, অনেক জ্বালানি বেঁচে যায় এবং সোজা সূর্যের আলোতে আমাদের রান্না হয়ে যায়। তাতে হয়তো একটু সময় লাগে, হ্যাঁ, কিন্তু পরিবেশ দূষণের হাত থেকে আমরা বাঁচি। এটা কিভাবে করা হয়, যে ধরো এরকম একটা বাটিতে জল দিয়ে আর চাল দিয়ে আমরা বসিয়ে দিলাম, নিয়ে সূর্যের দিকে এমনভাবে বসাতে হবে এটাকে যাতে সূর্যের আলোটা এসে তার উপরে পড়ে। তবে এইভাবে রাখার পর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ভাতটা আমাদের তৈরি হয়ে যায়। এরকমভাবে সারা বছর যদি আমরা রান্না করি, তাহলে পরে প্রায় আমাদের 2-3 মাসের গ্যাসের আমাদের সংরক্ষণ করা সম্ভব হয়। তো এটা দেখো সোলার বাইক, এটা ভারতবর্ষে খুব একটা দেখা যায় না। যেটা ইলেকট্রিক বাইক যেগুলো হয়, সেগুলোর যে ব্যাটারি থাকে, সেই ব্যাটারিটাকে এই সোলার সেল দিয়ে চার্জ করা হয়। এইটা খুব দেখা যায় গরম জল তৈরি করার ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার। এতেও কোনো কিন্তু সোলার সেলস নেই। এই যে পাইপগুলো আছে, এই পাইপগুলোর ওপরেতে রোদ্দুর এমনভাবে এনে ফেলা হয় যাতে এই যে জলটা, যেটা ঠান্ডা জল থাকে, সেই জলটা কিন্তু গরম জল হয়ে যায়। তারপরে এই গরম জলটা আমরা স্নানের জন্য ব্যবহার করতে পারি, বা বড় বড় হোটেলেতে গরম জল রান্নার জন্যও ব্যবহার করা হয়। কাজেই অনেক জ্বালানি, আমাদের প্রাকৃতিক জ্বালানি আমাদের প্রচণ্ড সাশ্রয় হয়। সোলার সিগন্যাল, অনেক ট্রেন লাইনে বা রাস্তার সিগন্যালও তোমরা দেখবে যে এই ধরনের প্যানেল লাগানো আছে, তা দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে এবং সেই ব্যাটারি চার্জ দিয়ে এই সিগন্যাল চালানো হয়। সোলার দিয়ে মোবাইল চার্জও করা যায়। হ্যাঁ, এটা দেখো সোলার প্যানেল, এখান থেকে এই আমরা মোবাইলেতে কানেকশন করি, মোবাইল চার্জ করতে পারছি। মানে যে সমস্ত জায়গাতে ধরো বিদ্যুৎ নেই বা বিদ্যুৎ পৌঁছয়নি, বা তুমি হয়তো ট্রেকিং করতে গেছো, সেখানে বিদ্যুৎ নেই, তো সেখানে তোমার এই সোলার মোবাইল চার্জারের খুব দরকার পড়ে, যেখানে তুমি উইদাউট এনি ইলেকট্রিক্যাল কানেকশনস তুমি তোমার মোবাইল ফোনটাকে চার্জ করতে পারো। বিদেশে দীর্ঘদিন ধরেই ব্যবহার হয়ে আসছে সৌরশক্তির। এখন আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতেও ব্যাপকভাবে শুরু হয়েছে তার ব্যবহার। যেখানে রোদ্দুরের ব্যবহার প্রচুর, যেমন মরুভূমি অঞ্চলে, সেখানেও কিন্তু এই সোলার পাওয়ারের বা সৌরশক্তির বিভিন্ন বড় বড় প্লান্ট করা হচ্ছে। আর কী কাজে ব্যবহার করা হচ্ছে সৌরশক্তি? বিভিন্ন কাজে। হ্যাঁ, যেমন নির্দিষ্ট ব্যবহার, যেমন ধরো সোলার প্যানেল দিয়ে আমাদের পাম্প চালানো হয় গ্রামে গঞ্জে, মাঠেতে। স্ট্রিট লাইট ব্যবহার করা হয়, আমরা দেখলাম। আবার ব্যাটারি চালিত গাড়িও চার্জ করা হয়। বাস যেগুলো ব্যাটারি চালিত আছে, সেই বাসের ছাদেতে সোলার প্যানেল লাগানো থাকে, তো সেই দিয়ে ব্যাটারি চার্জ হয় এবং সেই দিয়ে গাড়ি চলে। তো আশা করা যায় আগামী দিনে সৌরশক্তির আরও ব্যাপক ব্যবহার আমরা দেখতে পাবো। কিন্তু সৌর প্যানেল থেকে আবার পরিবেশের কোনো ক্ষতি হবে না তো? দেখো, পরিবেশের ক্ষতিটা কি হয়, যখনই আমরা কোনো কারখানা দিয়ে
কোনো জিনিস তৈরি করি তখনই সেখানে আমাদের প্রাকৃতিক শক্তির প্রয়োজন পড়ে, বা সেখান থেকে ধোঁয়া বেরোয় বা পরিবেশ দূষণের বিভিন্ন সম্ভাবনা চলে আসে। কিন্তু সৌর প্যানেল থেকে অতটা ক্ষতি হবে না, কারণ এই সমস্ত প্যানেল 10 থেকে 15 বছর আরামসে চলে। কাজেই একবার তৈরি করে নিলে 10 থেকে 15 বছর পর্যন্ত কোনো চিন্তা থাকে না, আবার তৈরি করার প্রয়োজন হয় না সেটা। আবার সেটাকে আবার পুনর্নবীকরণও করা যায়, মানে আবার ধরো শুধু সেলগুলো চেঞ্জ করে দেওয়া হলো, এমনি যে তার যে স্ট্রাকচার সেটা যেমন ছিল তেমনই রইলো, সেটা হয়তো 25 বছর 30 বছর চলবে। কিন্তু শুধু সোলার যে প্যানেলটুকু, সেলগুলো খালি চেঞ্জ করে নেওয়া হলো। তো সেই জন্যে অতটা পরিবেশ দূষণ হবে না। তবে সৌরকোষ তৈরি করতেও শুরুতে কিছুটা প্রচলিত শক্তি ব্যয় করতে হয়। সেটা তো হচ্ছে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে যতটা সম্ভব প্রাকৃতিক শক্তি বা প্রচলিত শক্তি আমাদের ব্যবহার কম করতে হবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং তার পরিবর্তে আমাদের পরিবেশ বান্ধব যে সমস্ত শক্তির উৎস আছে সেইগুলোকে আমাদের ব্যবহার করা বাড়াতে হবে। তো সৌরশক্তি যেরকম আছে সেরকম আছে কি বায়ু শক্তি। হাওয়াও ফ্রিতে পাওয়া যায়, যেরকম সূর্যের আলোও ফ্রিতে পাওয়া যায় সেরকম হাওয়াও ফ্রিতে পাওয়া যায়। তো আমাদের পরিচিত আরও একটা পরিবেশ বান্ধব শক্তির উৎস প্রায় অব্যবহৃতই রয়ে গেছে, তা হলো বায়ু প্রবাহের শক্তি। বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে বড় মাপের বিদ্যুৎ শক্তি তৈরি করা সম্ভব। আমাদের রাজ্যের বকখালিতে গেলে দেখতে পাবে বড় বড় বায়ুকল কিভাবে এই কাজে সাহায্য করছে। বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে আমাদের? বায়ুর কোনো অভাব নেই, একবার বায়ুকল বসালে দীর্ঘদিন চলবে। যে সমস্ত জায়গায় দূর থেকে তার সংযোগ করে বিদ্যুৎ আনা সম্ভব নয়, সেখানে বায়ু শক্তির ওপর নির্ভর করা যেতে পারে। আমাদের দেখো এই যে থার্মাল পাওয়ার বা হাইড্রো পাওয়ার, এই সমস্ত পদ্ধতি ব্যবহার করে যে আমরা বিদ্যুৎ তৈরি করি, সেই বিদ্যুতে কিন্তু আমাদের অনেক তার দিয়ে আমাদের টেনে টেনে অনেক দূর নিয়ে যেতে হয়। কিন্তু সেখানে যদি আমরা এই সোলার প্যানেল বসাই বা বায়ু শক্তি বসাই, তখন আমাদের আর সেই লম্বা লম্বা তার টেনে আনার কোনো প্রয়োজন হয় না। আমাদের রাজ্যের অন্য কোনো জায়গায় বা ভিন রাজ্যের কোন কোন জায়গায় বায়ু কল দেখে থাকলে জায়গাটার নাম লেখো। একটা তোমাদের বলি যে কন্যাকুমারী, তোমরা নিশ্চয়ই জানো, ভারতবর্ষের একদম দক্ষিণে, যেখানেতে আমাদের বিবেকানন্দ রক আছে, সেইখানেতে বায়ু শক্তির ব্যবহার প্রচণ্ড করা হয়। আবার জয়সলমের, যেটা রাজস্থানেতে আছে, মরুভূমি অঞ্চল, সেখানেতেও কিন্তু প্রচুর বায়ু শক্তির ব্যবহার করা হচ্ছে। কারণটা হচ্ছে দেখো, যে মরুভূমি অঞ্চলে বা সমুদ্র তীরেতে বা পাহাড়ের ওপরে এই সমস্ত জায়গাতে কি প্রচুর জোরে হাওয়া বয়, সব সময় হাওয়া বয়, সারা বছর ধরে হাওয়া হয়। তো কাজে সেখানে যদি আমরা এই উইন্ড মিল বসাই, একে বলা হয় কি বায়ুকলকে উইন্ড মিল বসানো হয়, তাহলে কিন্তু আমরা প্রচুর পরিবেশ বান্ধব শক্তি আমরা তৈরি করতে পারি। তোমাদের জন্য দেখো আমি কি দুটো ছবি তুলে রেখেছি। এই দেখো, এরকম হচ্ছে উইন্ডমিল। এর মাথাটা কিন্তু ঘোরে, যেদিক থেকে হাওয়া আসবে সেই দিকে মাথাটা ঘুরে যাবে, ঘুরে নিয়ে তখন সেখান থেকে বিদ্যুৎ তৈরি হবে। এখানে একটা টারবাইন লাগানো আছে, মোটর থেকে বিদ্যুৎ তৈরি হবে, আর সেই বিদ্যুৎটা ব্যাটারিতে সেভ করে রাখা হবে। আবার যখন সেই বিদ্যুৎটা থেকে হয় আশেপাশে অঞ্চলেতে, গ্রামেতে বা কারখানা, সেই ব্যাটারি থেকে আমাদের বিদ্যুৎ পাঠাতে হবে। কেমন? আবার দেখো, এইরকম একটা যে উইন্ডমিল, এগুলো হচ্ছে কি ইন্ডিভিজুয়াল পারপাসের জন্য। নর্মালি কি হতো আগেকার দিনে, যে আটার কল বা চালের কল, এই সমস্ত যে কলগুলো থাকতো পুরোনো দিনে, সেইগুলো কিন্তু এই উইন্ডমিল দিয়ে চালানো হতো। কারণ তখন অত বড় বড় মোটরও তৈরি হয়নি যে সেই অত বড় শক্তিমান মোটর দিয়ে গম পেশা বা চাল পেশা করা যাবে। তো তাই যখন এই দেখো কত বিশাল বড় এটা পাখা, বুঝতে পারছো? তো এটা যখন হাওয়াতে ঘুরে, তখন ভেতরের টারবাইনটা, সে বড় বড় টারবাইন, সেটাও ঘুরতে থাকে, এবং তার ফলে গম ভাঙানোর যে কল, সেই কল আপনা আপনি ঘুরতে থাকে। জৈব শক্তি অন্য একটা অপ্রচলিত কিন্তু পরিবেশ বান্ধব শক্তির উৎস কি হতে পারে? জৈব বর্জ্য বা জৈব উৎসজাত উদ্ভিজ বা প্রাণীজ পাওয়া জিনিস থেকে উৎপন্ন জৈব গ্যাস।
জৈব গ্যাসটা কী হয়, যখন কোনো জৈব পদার্থ, সেটা উদ্ভিদও হতে পারে বা প্রাণীও হতে পারে, সেটা যখন কিছুদিন ধরে রেখে দেওয়া হয় তখন সেটা পচতে আরম্ভ করে। যখন পচতে আরম্ভ করে তখন তার থেকে একটা গ্যাস তৈরি হয়, আর সেই গ্যাসটা দিয়ে কিন্তু আমরা জ্বালানি তৈরি করে নিতে পারি। যারা তোমরা গ্রামে থাকো তারা হয়তো জানবে যে মুরগির খামার যাদের আছে, পোলট্রি, বা যাদের ধরো গোয়াল আছে, অনেক গরু আছে, তাদের যে মল আছে, সেই মলটা আমরা যদি ঠিকভাবে ব্যবহার করি, সেই ব্যবহারগুলো বড় গর্তে ফেলে তাকে পচিয়ে, তখন তার থেকে একটা গ্যাস তৈরি হয়। এরকমভাবে দেখো যে যে বর্জ্য পদার্থগুলো আছে, জৈব, সেই বর্জ্য পদার্থগুলো আমরা এখানে ফেলে দিলাম, ফেলে দিতে এখানে এসে জমা হতে লাগলো, জমা হলে এর থেকে গ্যাস হচ্ছে, যে গ্যাস হচ্ছে তখন সেই গ্যাসটা থেকে কিন্তু আমরা সেটাকে পরিশোধন করে আমরা উনুনেতে বা বিভিন্ন কারখানার বিভিন্ন ধরো বড় বড় ইটের ভাট্টিতে, যেখানেতে আগুনের প্রচণ্ড দরকার হয়, সেখানে আমরা ব্যবহার করতে পারব। কেমন? তাহলে কী কী কাজে আমাদের ব্যবহার করা যেতে পারে? রান্নার কাজে ব্যবহার করা যেতে পারে, ইটের ভাটা যে হয় সেখানে ব্যবহার করা যেতে পারে, বা বিভিন্ন কলকারখানায় যেখানেতে প্রচুর আগুনের প্রয়োজন, সেইখানেতে আমরা কিন্তু এই বর্জ্য জৈব পদার্থ দিয়ে আমরা গ্যাস তৈরি করে সেখান থেকে আমরা করতে পারি। সেই সমস্ত ক্ষেত্রে আমরা উদ্ভিজ জৈব পদার্থ বা কচুরিপানার মতো আগাছা, সেগুলো নিয়ে আমরা সেটাকে পচিয়ে সেখান থেকে যে গ্যাস উৎপাদন হয়, সেই উৎপাদিত গ্যাস দিয়েও আমরা কিন্তু একটা শক্তি তৈরি করতে পারি। আরও অনেকগুলো আমাদের বিজ্ঞানীরা প্রাকৃতিক শক্তি, অপ্রচলিত শক্তির বিষয় নিয়ে নিরন্তর গবেষণা করছেন। সেগুলো হচ্ছে কি না, জোয়ার ভাটার শক্তি, মাটির নিচের তাপ শক্তি ইত্যাদি। এরপরও সত্যিকারের পরিবেশ বান্ধব হতে গেলে পরে আমাদের আরও একটু সতর্ক হতে হবে। কী কী বিষয়ে আমাদের নজর দিতে হবে? যথাসম্ভব শক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। যে সমস্ত শক্তির ব্যবহার করলে পরে আমাদের প্রাকৃতিক শক্তির প্রয়োজন, যেমন ইলেকট্রিসিটি, বাড়িতে যখন আমরা ঘরে থাকবো না, সে সময় লাইট ফ্যান যদি আমরা বন্ধ করে রাখি, তাহলে পরে কী হবে না, আমাদের বিদ্যুৎ খরচটা কম হবে। বিদ্যুৎ খরচ কম হলে কী হবে না, আমাদের প্রাকৃতিক যে সম্পদ যেটা দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই সম্পদেরও আমরা রক্ষা করতে পারব। এখনকার মতোই যদি কয়লা বা খনিজ তেলের মতো জ্বালানির ব্যবহার চলতে থাকে, তবে হয়তো আরও 40 থেকে 50 বছর চলতে পারে এই অবশিষ্ট জ্বালানি দিয়ে। কিন্তু তারপরে কী হবে? তাই শক্তির অপব্যবহার কমাতে হবে। দেখো, এই যে প্রাকৃতিক যে জ্বালানি, সেই জ্বালানিটা তৈরি করতে কিন্তু প্রকৃতির কোটি কোটি বছর লেগেছে, কিন্তু সেটা শেষ করতে আমাদের মাত্র 150 থেকে 200 বছর লাগছে। তো কাজে আমাদের শক্তির অপব্যবহারটা কমাতেই হবে। উপযুক্ত পদ্ধতিতে কয়লা বা খনিজ তেল থেকে অন্যান্য কম দূষক জ্বালানি তৈরি করা যেতে পারে। এভাবে কয়লা বা খনিজ তেলের প্রাকৃতিক সঞ্চয়ের আয়ু দীর্ঘায়িত করা যাবে। অন্য আরও একটা জ্বালানি কি হতে পারে বলো তো? তোমরা একটু চিন্তা করে আমাকে কমেন্টেতে জানাও যে আরও একটা জ্বালানি কি হতে পারে যেটা আমরা প্রাকৃতিকভাবে তৈরি করতে পারি। আমরা জানলাম সূর্য, আমরা জানলাম বায়ু, আমরা জানলাম জৈব এবং উদ্ভিজ বর্জ্য পদার্থ থেকে গ্যাস তৈরি করা, শক্তি তৈরি করা। সেটা আরও কি হতে পারে বলে তোমার মনে হয়? আর কি কি ধরনের হতে পারে? মাটির তলায় বা পাহাড় ফাটলে আবদ্ধ জ্বালানি গ্যাসের উৎস থেকে যে গ্যাস আমাদের অজান্তেই নষ্ট হয়ে যাচ্ছে, তা কাজে লাগাতে হবে। মাটির তলাতে প্রচুর গ্যাস জমে আছে, আর পাহাড় ফাটলে পরে সেই সমস্ত জ্বালানি গ্যাস উৎস থেকে আমাদের অজান্তেই নষ্ট হয়ে যায়, উড়ে চলে যায়, আমরা ব্যবহার করতে পারি না। তো কাজেই সেটা আমাদের কাজে লাগাতে সচেষ্ট হতে হবে। আমাদের মতো নদীমাতৃক দেশে গভীর নলকূপের জল সেচের কাজে বা পানীয় জলের উৎস হিসেবে ব্যবহার না করে এই সমস্ত কাজে নদীর জল ব্যবহার করলে পরে মাটির তলা থেকে জল তোলার জন্য ব্যবহৃত প্রচলিত শক্তির অনেকটাই বাঁচানো যায়। নদীর জলটাকে যদি আমরা শক্তির উৎসতে কাজে লাগাই, তাহলে পরে নলকূপ ব্যবহার করার জন্য মাটির থেকে জল তোলার জন্যে যে প্রচলিত শক্তির
ব্যবহার করা হয় সেটাও অনেকটা বাঁচানো যায়। যেখানে সুবিধে আছে সেখানে জলপথে পরিবহনের যন্ত্রহীন নৌকোর ব্যবহার বাড়ানোর কথা ভাবা যেতে পারে। সাইকেলের মতো পরিবহন যার মধ্যে কোনো জ্বালানি লাগে না, এরকম পরিবহন আরও বেশি ব্যবহার করা যেতে পারে। আমাদের প্রতিবেশী দেশে চীনে সাইকেলের ব্যবহার চোখে পড়ার মতো, তার জন্য রাস্তায় সাইকেল যাবার আলাদা পথ নির্দিষ্ট করা আছে। তা এখনও বড় বড় আমাদের যে শহর আছে বম্বেতে, দিল্লিতে, সেখানে তো সাইক্লিস্টদের জন্যে একটা আলাদা লেন থাকে একদম সাইডে, সেখানেতে যারা সাইকেল করে যাতায়াত করে তারা ওই লেনটা তারা ব্যবহার করে। আর সাইকেলে যাতায়াত করলে পরে তো শুধু জ্বালানি বাঁচে সেটা নয়, আমাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকে। আমোদ প্রমোদে অতিরিক্ত পরিমাণ শক্তি ব্যবহার না করে মানব কল্যাণের কথা ভাবা প্রয়োজন। আমোদ প্রমোদেতে আমাদেরকে ডিজে খুব ব্যবহার করা হয়, জোরে জোরে বাজানো হয়, হ্যাঁ, তাতে শুধু যে শব্দ দূষণ হয় তা নয়, সেই শক্তি যেটা লাগে ব্যাটারি পাওয়ার বা জেনারেটর লাগে সেই বক্স চালানোর জন্যে, অত বড় বড় বক্স, সেটারও ব্যবহার আমাদের কমানো উচিত। অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের বিষয়ে সকলের সচেতনতা সুনিশ্চিত করতে হবে। তা আমাদের সকলকেই কিন্তু সচেতন হতে হবে যে আমাদের প্রাকৃতিক সম্পদ যেটা সেটা খুব কমে আসছে, আর মাত্র 40-50 বছর আমাদের কাছে থাকবে। আর সেই শক্তিকে আমাদের যদি সঞ্চয় করতে হয় তাহলে আমাদের প্রাকৃতিক শক্তির ব্যবহার বাড়াতে হবে, আর প্রচলিত শক্তির অপচয় আমাদের কমাতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকে আমরা সৌরশক্তি পড়লাম, এর পরের দিন আবার 2 নম্বর অধ্যায় আমাদের শুরু হবে। তো এর সঙ্গে আমাদের প্রথম অধ্যায়টাও শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের অধ্যায়ে। তোমরা খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো। কেমন? চলি।